শেষ দিনের সকাল থেকেই আকাশে শরতের কালো মেঘ ঢাকা, মাঝে মাঝে ঝড়ো হাওয়া বইছে। আকাশটা আমার দুঃখের সাথে খুব মিল মনে হচ্ছে। যখনই আমি দুঃখ পাই, আকাশ কালো মেঘে ঢাকা, তারপর বৃষ্টি হয়, আমার চোখ নোনা জলের বন্যা নেমে আসে। আজ আমার হৃদয় খুব দুঃখিত। আমি আমাদের প্রিয় জায়গা পদ্মাদির সামনে পরিত্যক্ত সিঁড়িতে বসে আছি। স্বচ্ছ সবুজ জলে ভরা পুকুরটি কচুরিপানায় ভরে আছে। আমি কচুরিপানার সাদা ও নীল ফুলের দিকে তাকিয়ে আছি। আকাশে মেঘের গর্জন বাড়ছে। হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হলো। বৃষ্টি আমার সমস্ত শরীর ভিজে গিয়েছে, আমার সমস্ত ক্লান্তি কেড়ে নিয়েছে। কিন্তু আমার হৃদয় এখনও প্রাণীর ও রুক্ষ মরুভূমি। বিচ্ছেদের বেদনায় জ্বলন্ত এক ফোঁটা ভালোবাসার জন্য অতৃপ্ত তৃষ্ণা কাঁদছে। আমার চোখ নোনা বলের বন্যায় ভেবে আসছে। আজ আমি আমার প্রিয়জনকে খুব মনে পড়ছে। আমি বৃষ্টিকে খুব ভালোবেসেছিলাম। আমি আর ভাবতে পারছি না। আমার বুক ফেটে যাচ্ছে, আমার চোখ ঝাপসা হয়ে আসছে। চোখের সামনে ভেসে উঠছে অতীতের দুঃখজনক স্মৃতি। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আমরা বিশ্ববিদ্যালয়ের ছুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আমি গ্রামে এসেছিলাম। আমাদের গ্রামটি খুব সুন্দর, চারিদিকে সবুজ উৎসব। আমি হাতে নীল ডায়েরি এবং মাথায় পাঞ্জাবি কলম নিয়ে হাঁটছি। আমি দেখলাম 18 বছরের এক সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছেন। কি গভীর মায়া! আমি অবাক হয়ে তার সৌন্দর্যের দিকে ডুবে গেলাম। কারো কি এত সুন্দর চেহারা আছে? স্রষ্টার সৃষ্টি কি এত সুন্দর? তুমি কি বলছো না কেন? সে কাছে এসে আমার সাথে বসলো। মেয়েটি হঠাৎ খেস্তি চলে গেল। আমি কিছুটা দ্বিধাবোধ করলাম। আমি প্রশ্নবোধক দৃষ্টিতে তার দিকে তাকালাম। তুমি নিশ্চয় কিভাবে চিনো? মেয়েটি হয়তো আমার চেহারা থেকে বুঝতে পারছে। সে কাছে এসে বসলো। তুমি আমাকে চেনো না, কিন্তু আমি আপনাকে চিনি। আমি তোমাকে চিনি করা ভুল হবে, বরং আমি তোমাকে ভালো করে চিনি বলা ভুল হবে। মেয়েটি হতবাক হয়ে বলল, এমনভাবে বলছেন যেন আমাকে বহুদিন ধরে চিনছেন। সে অনেক কিছু বলেছিল, যার সারমর্ম ছিল এই যে আমাকে চিনত এবং ছোট বোন তার বন্ধু। উত্তরে অপেক্ষা না করে সে উঠে দাঁড়িয়ে বিপরীত দিকে হাঁটতে শুরু করলো। আমি তাকে পিছন দিকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? তোমার নাম বলো। সে উঠে দাঁড়িয়ে মুখ ঘুরিয়ে বলল, তাকালো। সে কাজল চোখ, কি গভীর ভালোবাসা! বা বর্ণনা করার জন্য আমি শব্দ খুঁজে পাচ্ছিলাম না। আমি অরণ্যতা তারপর একটা হাসি দিয়ে আমার পথে চলে গেলাম, যা পৃথিবীতে ভুলে জাদু করেছে। আমি কিছুই বলতে পারছিলাম না। আমি স্থির দৃষ্টিতে তার প্রস্থানের পথের দিকে তাকিয়ে রইলাম। আমি ততক্ষণ তাকিয়েছিলাম, জানি না ততক্ষণ সে গভীরভাবে আমাকে চেনে। এই একমাত্র প্রশ্নটি আমার মনে বারবার আসছিল। আমি ঘুরে বেড়াতে শুরু করলাম বারান্দায়। মৃদু হাতাশ বসতে হলো। আকাশের চাঁদ রূপার থালার মতো। হঠাৎ কোথাও থেকে মেঘ এসে চাঁদকে ঢেকে ফেলল। চাঁদ যেন অন্ধকার অদৃশ্য হয়ে যাচ্ছিল। আমার মনে আলো আধার ও খেলা চলছিল। তখন আমার মনে পড়ল যে অরণ্যতা আমার বোনের বন্ধু। আমি যদি তার কাছে যাই সে আসবে, কিন্তু আমার মস্তিষ্ক তাতে রাজি হয়নি। কিন্তু অরণ্যতার মায়াবী মুখটি আমার হৃদয় জ্বালানা দিয়ে বারবার উকি দিতে শুরু করে। তাই আমি সমস্ত লজ্জা ভুলে আমার বোনের দিকে এগিয়ে গেলাম এবং সুমাকে পড়ার টেবিলে মনোযোগ দিয়ে পড়তে দেখলাম। আমি ঘরে ঢুকে তার কাছে দাঁড়ালাম। আমার উপস্থিতি টের পেয়ে সে বইয়ের দিকে তাকিয়ে বলল, কিছু বলো ভাই। আমি লজ্জা মাথা নিচুকে কথা বললাম যে, তুমি কি অরণ্যতাকে চেনো? আমার মুখে অরণ্যতার নাম শুনে হয়তো অবাক হয়েছিলাম, কিন্তু আমি তো বুঝতে পারিনি ওর মুখটা বইয়ের উপর। এবার সে আমাদেরকে তাকিয়ে বলল, ওকে আমি চিনি, কিন্তু হঠাৎ এই প্রশ্নটা কেন করলে? সুমা ভ্রু চুকরে বলল। ওর প্রশ্ন শুনে একটু ঘাবড়ে গেল। আমার অবস্থা দেখে সে হেসে বলল, সুমা খুব বুদ্ধিমতী মেয়ে, বুঝতে পারলো যে ওর কাছ থেকে কিছু লুকানো সম্ভব নয়। আমি ওকে অরণ্যতার সাথে দেখা করা বলেছিলাম 5 বছর আগে। একজন অপরিচিত লোক আমাকে প্রেমপত্র দিয়েছিল, মনে আছে? সেটা ছোট মেয়ে ছিল। সেই ছোট মেয়েটার নাম ছিল অরণ্যতা। সুমা জোরে হেসে উঠল। কিন্তু কিভাবে জানলে যে অরণ্যতা তোমাকে চিঠি দিয়েছে? আমি কাউকে বলিনি। তুমি শহরে পড়তে যাওয়ার পর অরণ্যতা আমাকে কথা বলেছিলে, জানো, সেজন্য তোমার জন্য কেঁদেছিল এবং সত্যি তোমাকে ভালোবাসে। চোখের জল লুকানোর জন্য তার চোখের জল এসেছিল। আমি বড় হয়ে ছেড়ে গেলাম, কারণ আমি তার প্রেমে পড়ে গেছিলাম। আমার খুব অপরাধবোধ হচ্ছিল। আমি আমার মনকে দোষ দিতে লাগলাম। আমি কিভাবে অরণ্যতাকে ভুলবো? চিঠি পেয়ে আমার হৃদয় কেঁপে উঠল। শূন্য হৃদয়ের তীরে ভালোবাসা ঢেউ উঠল। আমি কিভাবে তাকে ভুলবো তা দেখার জন্য আমি অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম। তোমাকে নিজের জন্য করে নেওয়ার আকাঙ্ক্ষায় আমার হৃদয় পাগল হয়ে জেগেছে। যাই হোক, আমার কিছু অনুরোধ আছে।
কিন্তু ছোট বা বড় কিছু নয়। উদাহরণস্বরূপ, বৃষ্টি হলে তোমাকে আমার সাথে ভিজতে হবে, রাতে আমরা একসাথে পান করার আনন্দ উপভোগ করব, আর তোমাকে আমার একগুচ্ছ নীল পদ্ম দিতে হবে। এই ছোট ছোট অনুরোধগুলো পূরণ করতে হবে। আমি আর কিছুই চাই না। এটা আমার অজানা প্রেমিকা অরণ্যতা। চিঠির প্রতিটি পত্রের 1000 বার চুমু দিয়েছি। আমি 100 বার প্রেমে পড়েছি অরণ্যতা। আমি চিঠিটা বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম এবং ভাবতে লাগলাম কখন এই অপেক্ষার রাত শেষ হবে। ভোরের আলো ইতিমধ্যে উঠে উঠল। আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম আমার মা দাওয়ায় বসে আছে, তরকারি বানাচ্ছেন, আর সোমা চুলায় ভাত রাঁধছেন। আমি হাত মুখ দিয়ে বাড়ির সামনে পুকুর ধারে শিমুল গাছের নিচে দাঁড়িয়ে রইলাম। লাল ফুলের পরিবর্তে গাছটি সাদা ফুলে ভরাই ছিল। কিছু তুলোর কুড়ি বাতাসে উড়ে আর স্বচ্ছ পুকুরের জলে পড়ছে। আমি মনে মনে ভাবছিলাম কাব্য কেমন আছে। হঠাৎ করে মেয়েলি কণ্ঠস্বর শুনতে পেলাম। আমি রাস্তার দিকে তাকালাম, দেখলাম মীরা দাঁড়িয়ে আছে, কিন্তু সে আর আগের মতো সুন্দরী নেই। তার মুখের মাধুর্যতা হারিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ। 3 বছরের একটি মেয়ে তার কোলে। আমি এগিয়ে গেলাম। কবি সাহেব কেমন আছেন? আমি ভালো আছি। তুমি কেমন আছো? তুমি বিবাহিত নও। আমার মতো বেকার ছেলেকে বিয়ে করবে কেন? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি বলতে না পারার যন্ত্রণা, যা চোখে একবার আমার জন্য ভালোবেসেছিলাম দেখেছিলাম, সেই চোখের মুড়মুড়ি প্লাবিত হয়েছে। আজ আমি ব্যথায় অশ্রুতে চলে যাচ্ছি। তাই ভালো থেকো, আমাকে কিছু বলো। মীরা আমাকে সুযোগ না দিয়ে চলে গেল। আমি ভাবলাম পিছন থেকে তাকে ডাকি, কিন্তু পারিনি। বিয়ে নামক অদৃশ্য কাঁটাতারের বেড়া আমাদের দূরত্ব বাড়িয়ে দিয়েছে। তাকে তার নাম ধরে ডাকার অধিকার কেড়ে নিয়েছে। আমার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হঠাৎ আমার মনের বিষণ্ণতা কালো মেঘে ঢেকে গেল। এর কারণ কি? মীরা ভালো লাগছে না। আমি হালকা কিছু খেয়ে বাড়ি চলে গেলাম। আমি জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। আমার চোখ অনেক দূরে স্কুলের মাঠের বট গাছটির দিকে তাকিয়ে গেল। আমরা কতদিন একসাথে খেলেছি। মীরা ছিল আমার খেলার সাথী। আমরা শৈশব এবং কিশোরে একসাথে কাটিয়েছি। শত শত খুনের মধ্য দিয়ে আমাদের জীবনের সোনালি সময় কাটিয়েছে। একদিন পাড়ার মাঠে ফুটবল খেলতে খেলতে আমার পায়ে আঘাত লাগে। মীরা আমাকে কোলে তুলে নিয়ে আসে। সেদিন মীরা খুব কাঁদছিল। তারপর বুঝতে পারলাম যে সে আমাকে কতটা ভালোবাসে। আমরা এভাবে দিন কাটাতে শুরু করলাম। এভাবে দেখতে দেখতে আমাদের পরীক্ষা এসে গেল। আমরা দুজনে একসাথে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম এবং পাশ করেছিলাম। তবে সে আর মীরাকে বাসা পড়াতে চাইছিল না। মীরার পড়াশোনা শেষ হয়ে গেল। সে কলেজে ভর্তি হলো এবং আমি ছাত্রাবাসে যেতাম। আমরা মাঝে মাঝে তার সাথে চিঠি আদান প্রদান করতাম। একদিন সকালে আমি মীরার বিয়ে চিঠি পেলাম। সে আমাকে তার বিয়ের আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু আমার পড়াশোনার কারণে আমি আসতে পারিনি। তারপর আর কোনো চিঠি পাইনি। আমি ভেবেছিলাম হয়তো সে ভুলে গেছে, কিন্তু সে আমাকে ভুলে যায়নি। আজও সে অব্যক্ত ভালোবাসাকে অত্যন্ত যত্ন সহকারে তার হৃদয় গভীরে রেখেছে। হঠাৎ কেউ ঘরে ঢোকার শব্দ পেলাম। আমি পিছনে ফিরে তাকালাম। সুমা এসেছে। আমি তোমাকে কিছু বলবো। সুমা। অরণ্যিকাতে বিকালে নদীর ধারে তোমার সাথে দেখা করতে বলেছিল। অরণ্যিতা। কথা শুনে আমার মনটা কেঁপে উঠল। কোথাও আমার কোনো দুঃখ অদৃশ্য হয়ে গেল, কিন্তু প্রকাশ না করে আমি গম্ভীর মুখে বললাম, ঠিক আছে, আমি যাব। সুমা বুঝতে পেরেছে কিনা আমি জানি না। সে হাসি মুখে বাড়ি থেকে বেরিয়ে গেল। বিকেলে আমি ধান ক্ষেতের সরু পথে হাঁটছিলাম। আমি নদীর তীরে বালুকণাময় তীরের অনন্যাকাকে বসতে দেখলাম। তারপর নীল শাড়ি বাড়ির উপর পড়েছিল। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। সে আমার অনুপস্থিতি অনুভব করলো না। সে আমাকে উপস্থিতি অনুভব করলো, কিন্তু সে আমার দিকে ফিরেও তাকালো না। সে আগের মতোই বসে রইল। আমি গিয়ে তার পাশে একটু বসে মৃদুস্বরে ডাকলাম, অরণ্যতা। এবার দিগন্ত থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালো। অরণ্যতার মুখ চাঁদের মতো কালো, যেন কালো মেঘ এসে পূর্ণিমার চাঁদকে ঢেকে দিয়েছে। এটা দেখে তার হৃদয় ব্যথা করছিল। কিছু বলার আগে সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। বলে, তুমি আমাকে কষ্ট দিতে ভালোবাসো, তাই না? তোমার হৃদয় আমার জন্য এক বিন্দুও নেই। তুমি কি আমাকে কখনো ভালোবাসোনি? অরণ্যতা এক ছোট্ট নিঃশ্বাসের কথাগুলো বলে ফেললো, কিন্তু কান্না থামলো না। অরণ্যতা মুখ তুলে জিজ্ঞেস করলো। আমি দেখলাম তার সুন্দর ফর্সা মুখ ফ্যাকাশে এবং কালো হয়ে গেছে। তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছিল। তার থুতনি বেয়ে এক ফোঁটা লবণাক্ত জল পড়ছে। আমি চোখের জলে মুছে ফেলি। কাজল ঝরিয়ে পড়ছে, যা তাকে আরও সুন্দর দেখাচ্ছে। তার কপালে উষ্ণ ভালোবাসার ঝলক। আমি তাকে ভালোবাসা জড়িয়ে দেখলাম। দিন কেটে যায়, রাত আসে, সময় কেটে যায়। আমাদের পবিত্র ভালোবাসার গভীরতা বৃদ্ধি পায়। আমরা চিন্তা ভাবনা চেতনায়, আমার চিন্তায় কেবল অরণ্যই থাকে। তার বাড়িতে উৎসবও
সত্ত্বেও অরণ্য ব্যস্ত। অরণ্য আমার সাথে দেখা করতে এসেছে। তারা পদ্মা দিঘির তীরে, পদ্মা দিঘির হাটের সিঁড়িতে বসেছে। তারা দুজন একসাথে কথা বলছে। অরণ্য আর আমি একমাত্র মনোযোগী শ্রোতা। মেয়েটি তার সমস্ত কথা অবসর সময়ে বলে, আমি মুগ্ধতার সাথে শুনি। কিন্তু তীরে থাকা ছোট্ট মেয়েটার মতো সে কাশফুলের মাঝে হেঁটে কাশফুলের কাছে ছুটে যায়। তার আকাশি রঙের শাড়ি বাতাসে উঠছিল। তার মুখে একটা হাসি অবাধে ভেসে উঠছিল। সে তার হাতের তালু দিয়ে প্রতিটি কাশফুল স্পর্শ করছিল। আমি তার চোখে চোখ সরাতে পারছিলাম না। আমি মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ প্রকৃতি বিষণ্ণ হয়ে উঠল। পুরো আকাশ কালো মেঘে ঢেয়ে উঠল। প্রবল বৃষ্টি শুরু হলো। আমি আসল থেকে উঠে দাঁড়ালাম। অরণ্য দৌড়ে এসে কোথায় যাচ্ছ? সৃষ্টিকর্তার সম্ভবত পৃথিবীর কোনো পুরুষকে এত সুন্দর নারীর মোহময় দৃষ্টির প্রেমময় আবেদন উপেক্ষা করার ক্ষমতা দেননি। তাই আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি সহিংসতার মতো সিঁড়ি বেয়ে অরণ্যের পিছে পিছে নামলাম। সিঁড়ির শেষে মুষলধারে বৃষ্টি নামতে শুরু করলো। সিঁড়ির শেষ ধাপে পুকুরের সবুজ জলে পা ডুবিয়ে বসে রইলাম। বৃষ্টিতে ভিজে দুই সুন্দর নারীকে দেখতে পাওয়া কতটা সুন্দর তা ভাষায় বর্ণনা করা যায় না। কোথাও কেউ ছিল না, চারিদিকে নীরবতা। আমার সারা শরীর কাঁপছিল। আর সেই রাতে জ্বর এসেছিল। মাথার উপর বসে মা আমাকে একের পর এক ওষুধ দিচ্ছিলেন। তিনি তোমার মতো কাঁদছিলেন। সকালে ডাক্তারবাবু এসে আমাকে আরও কিছু ওষুধ দিলেন, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। এতে আমি চাইছিলাম জ্বর কমুক, কারণ এতে এমন একটা জ্বর ছিল না, ভালোবাসার উষ্ণ আলিঙ্গন। মাঝে মাঝে আমার শরীর কাঁপছিল এবং জ্বর আসছিল। তখন আমার একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল, যেন অরণ্যতা তার নরম হাতে আমাকে স্পর্শ করছে, ভালোবাসা মাখাচ্ছে। 7 দিন পর জ্বর একটু কমে গেল। অরণ্যতার সাথে দেখা করা খুব জরুরি হয়ে পড়ল। মনে হচ্ছিল 1000 বছর ধরে আমি আমার প্রেয়সীকে দেখিনি। কিন্তু আমার মা আমাকে থামিয়ে দিল। তার চোখ এবং মুখ কাপড় দিয়ে আমার ঢাকা ছিল। সে বলল, আজ সকালে এবং বিকেলে জ্বর নিয়ে আমার কোথাও যাওয়া উচিত নয়। আমি আঘাতটাকে দেখিনি। অরণ্যাকে না দেখে আমার হৃদয় ছিল অপেক্ষায় দীর্ঘ হয়ে যাচ্ছিল। আমি গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। বিলাসবহুল বাড়িতে পৌঁছলাম। আমার চারপাশে রঙিন আলো আলোকিত ছিল। আমি অরণ্যাকে দেখতে একটু ভিতরে গেলাম, কিন্তু অরণ্যতা কোথায়? হঠাৎ লক্ষ্য করলাম যে অরণ্যতা আমার দিকে আসছে। তার চোখে নোনা জল ঝলমল করছে। লাল বেনারসি শাড়িতে সে যেন দেবীর মতো দেখাচ্ছে। কিছু না বলে আমাকে জড়িয়ে ধরলো। হঠাৎ তার শিশুসুলভ আচরণে আমি অবাক হয়ে গেলাম। আমি তৎক্ষণাৎ নিজেকে মুক্ত করে দিলাম। এই পাগল মেয়ে, তুমি এত বাচ্চাদের মতো কাঁদছো কেন? আমাদের কিছু হয়েছে নাকি? যদি আমি তাকে বলি তাহলে আমার কারণে তার জ্বর হবে। তুমি অনেক কষ্ট পেয়েছো। অরণ্যাকে কান্না জড়িত কণ্ঠে বলল, চলে যাও পাগলি মেয়ে, তোমার জল চলে গেছে। তুমি কখনো? রাতে ধীরে ধীরে বাড়তে লাগলো। বাড়ির উঠোন মানুষে ভিজে উঠল। আমি তার পাশে দাঁড়ালাম না। অরণ্যাকে বিদায় জানিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। যদি আমি অরণ্যাকে নিজের করে নিতে পারতাম, তাহলে সে ধনী গরিবের পার্থক্যটা ভুলে যেত। জাতপাত ধর্ম বর্ণ ভুলে মানুষ কি এক হতে পারে? মানুষ কি ভালোবাসা দিয়ে আলাদা পৃথিবী তৈরি করতে পারে না? মানুষ কি এমন একটা পৃথিবী তৈরি করতে পারে না যেখানে ধনী গরিব নেই, কোনো বৈষম্য নেই? আমি হাজারো হাজারো কথা ভাবতে ভাবতে ফিরলাম। আমি দেখলাম আমার মা এবং কবির কাকা বসে আছেন। আমি কখন আমার পড়াশোনা শেষ করব এবং কখন আমি চাকরি পাবো তা নিয়ে খুব মাথা ব্যথা ছিল। বিয়ের কথা বলতে বলতে হঠাৎ তিনি হেসে বললেন, তারা এখনও তাদের সুখের গল্পে মগ্ন। আমি তাদের দীর্ঘ কথোপকথনের কিছুটা শুনলাম, কিন্তু আমি তাতে কোনো মনোযোগ দিলাম না। অরণ্যতাকে হারানোর ভয়ে রাতের ঘুম হারাম হয়ে গেল। আমার চোখে জলে ভরে গেল। তবে আমি কাউকে জানতে দিলাম না। আমার হৃদয়ের ভেতরটা জ্বালা ছিল বিশাল আগ্নেয়গিরির গল্প। পশ্চিম আকাশে অস্তগামী সূর্যের লাল গোধূলি নেমে এসেছিল। দূর থেকে নির্জন সৈকত নীরবে দাঁড়িয়েছিল। অরণ্যতাকে বাড়ির কাছ থেকে এক ঝলক দেখার জন্য ভিড় কমতে শুরু করে। আমি অরণ্যতাকে বাড়ি থেকে ফিরতে দেখলাম। তার কাছাকাছি যাওয়ার আকাঙ্ক্ষায় আমার হৃদয় পাগল হয়ে গেল, কিন্তু কোনো উপায় ছিল না। আমি অরণ্যতাকে আমার হৃদয়ের খাঁচার বাড়ির দিকে রওনা দিলাম। সেই রাতটা ভালোই কাটছিল। একটা বিপর্যয় নেমে এলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম যে রূপা পালিয়েছে, একটি ছেলেকে বিয়ে করছে এবং বাড়িতে হাসি ঠাট্টা চলছে। সেই দুঃখের কারণে কবির কাকা তার মন হারানোর উপক্রম হয়েছিল এবং পাগলের মতো মিথ্যা গল্প বলে যাচ্ছিল। সুমার কাছ থেকে শুনেছিলাম যে রূপা তার মেডিকেল ইন্টার্নশিপ শেষ করেছে এবং একটি হাসপাতালে সরাসরি ডাক্তারের চাকরি পেয়েছে।
সে হাসপাতাল, সে একজন ডাক্তারের সাথে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়ে। কবির কাকা আমাদের ঘরে ঢুকতে দেখে আমাকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে, দেখ কাব্য বাবা, তোমার মেয়ে কী করেছে, বিয়ের পর সে একজন ডাক্তারের সাথে বিয়ে দিচ্ছে। তিনি এক মুহূর্তে থেমে থাকার কথা বলতে শুরু করলেন। আমি আশা করেছিলাম যে তোমার মতো একজন সৎ এবং ভালো ছেলেকে বিয়ে করবে, ডিমুর রূপা, যাতে সে আমাকে খুশি রাখে এবং কিছু না করে। আমিও এখন সে পর্যন্ত মুখটি লাল লক্ষ্য করিনি। একজন ভদ্রলোক মাথা নিচু করে ঘরের বারান্দার চেয়ারে বসে আছেন, তবে তার গায়ের রং বাদামি, তার চুলের খোপায় বাঁধা। সে সম্ভবত নিজেকে একজন বড় অপরাধী বলে মনে করে। অভিভাবকের অজান্তে কোনো মেয়েকে বিয়ে না করা অপরাধ। হঠাৎ করে রূপা হাসি মুখে ঘর থেকে বেরিয়ে এলো। গাঢ় সবুজ শাড়ি পরা ছিল। রূপা ইতিমধ্যে অসাধারণ সুন্দরী ছিল। তার গায়ের উজ্জ্বল রং হয়তো কবির কাকা তার নাম রেখেছিল। এত বড় ঘটনার পর রূপা খুবই স্বাভাবিক ছিল। আমি নিবিশকে ভালোবাসি, তাই আমি তাকে বিয়ে করেছি। তুমি এটা জানতে পারো না? তাহলে আমার বাবা আমাকে তোমার সাথে বিয়ে দিতেন। ভালোবাসা ছাড়া সুখী হতে আমিও কি সুখী হতাম? ভালোবাসা ছাড়া মানুষ কখনো সত্যিকার অর্থে সুখী হয় না। ভালোবাসা ছাড়া সুখী হওয়ার চেষ্টা করা বৃথা এবং মরুভূমিতে জল খোঁজা। রূপা এক দৃষ্টিতে আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে রাগ ও বিরক্তির ছাপ ছিল। আমি তার এক মুহূর্ত দাঁড়িয়েছিলাম না। কাকু কবিরকে বুঝিয়ে বললাম যে আমি বাড়ি ফিরছি। ভাবতে লাগলাম, এটা সত্যি যে ভালোবাসা ছাড়া বেঁচে থাকা সম্ভব, কিন্তু সুখী হওয়া অসম্ভব। আমি অনার্স ফাইনাল পরীক্ষা 3 মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। আমাকে চলে যেতে হবে অরণ্যতা ছেড়ে, ইট পাথরের প্রাণহীন শহরে যাওয়ার চিন্তা আমার মনে মনে বিষণ্ণতাকে কালো মেঘ ভরে গেল। আমার মনে শূন্যতা অনুভব করলাম, তবুও আমাকে যেতেই হলো। তাই আমি আমার পরিবারকে জানালাম এবং চলে যাওয়ার প্রস্তুতি লাগলাম। আমি আগামীকাল চলে যাব। তাই আজ আমি অরণ্যতে দেখা করতে এসেছি। বসন্তের এক বিষণ্ণ বিকেলে পদ্মদিঘির পশ্চিম পাড়ে সেই গাছের নিচে এক বিশাল কালো মোড়কযুক্ত গাছ ছিল। অরণ্যতাকে আর আমরা দুজনে চুপ করেছিলাম। কেউ একটা কথা বলল না। সেখানে আমাদের চারপাশে এক টুকরো নীরবতা, এবং নীরবতা ভেঙে বললাম, অরণ্যতা কী হয়েছে? তুমি কথা বলছো না কেন? কোনো উত্তর নেই। আমি তার কাঁধে হাত রেখে তার মুখে আমার মুখে ঘুরিয়ে দিলাম। চাঁদের মতো মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার চোখে লবণাক্ত এবং কাঁপছিল, এবং এখনই কাঁপবে। তার ঠোঁট কাঁপছিল। সে কাঁপা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দাও, তুমি সত্যিই চলে যাবে। অরণ্যতা আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার অশ্রু ভয়ে যা চোখ, আমার বুক ভেসে যাচ্ছিল। আমি অরণ্যাকেও অশ্রু সহ্য করতে দিলাম না। আমার হৃদয় ব্যথায় ফেটে যাচ্ছিল। আমার চোখ দিয়ে লবণাক্ত জল বইতে শুরু করলো। আমি তার মাথা আমার মুখ থেকে তুলে চোখ জল মুছে ফেললাম। আমি বললাম, তুমি পাগল মেয়ে, তুমি এভাবে কাঁদছো কেন? আমি কি সত্যি চলে যাচ্ছি নাকি ফিরে আসবে? সে আমার হাত শক্ত করে জড়িয়ে আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, তুমি যদি যাও তো তুমি আর ফিরে আসবে না। আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমি তার উষ্ণ ঠোঁটে একটি চুম্বু দিয়ে বললাম, তোমার ভালোবাসায় মোহিত হয়ে আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে তোমার ডাকে সাড়া দিয়ে ছুটে আসব। তার মুখটা তখনও অমাবস্যার মতো ফ্যাকাশে হয়ে থাকবে। আমার কথা শুনে কালো আইলাইনের তার চোখ দুটো ঝলমল করে উঠল। ঠোঁটের কোণে একটি হাসি ফুটে উঠল। অরণ্যতা হাসি অদ্ভুত সুন্দর। যখন সে হাসে গোলাপের পাপড়ির মতো, 8 দিনের সাথে সাথে হরিণের মতো চোখ দুটো হাসে। তাকে দেখে খুব ভালো লাগছিল। আমি আজ শহরে যাব। তো সুমা তোমার মা দুজনে সকাল থেকে ব্যস্ত। সুমা আর তার কাপড় গুছিয়ে নিচ্ছে, আর মা আমার জন্য গুড়ের পেস্ট, নারকেল পেস্ট এবং আরও কিছু রান্না তৈরি করেছে। ছোটোবেলায় আমি এগুলো খেতে খুব আগ্রহী ছিলাম, কিন্তু এখন আর খেতে তেমন একটা ভালো লাগে না। তবুও আমার মা নিয়মিত এগুলো বানান এবং আমাকে খাওয়ান। এটাই তার তৃপ্তি। নিঃস্বার্থ ভালোবাসা, এবং নিঃস্বার্থ ভালোবাসার নশ্বর পৃথিবীর সমস্ত সম্পদ আমার কাছে মূল্যহীন। দুপুরে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। চারিদিকে রাস্তা আরও একটু এগিয়ে দেখি রৌনকের রাস্তার ধারে দাঁড়িয়েছে। তার মুখ অন্ধকারে ঢাকা, তার চুল রক্তের জোয়ারের মতো এলোমেলো এবং লাল। অরণ্য তার ভালোবাসায় চোখ ভরা যেন সারা রাত কাঁপছে। এই দেখে আমার হৃদয় নীরবে কেঁদে উঠল। আমি গাছগাছালি ঘেরা পথ পেরিয়ে রাস্তায় পৌঁছলাম। রাস্তায় কয়েকটা ট্রাক চলছে। গাছগুলো বুড়ো হয়ে নীল আকাশের মতো তাকিয়ে আছে। আমি অরণ্যতার দিকে তাকালাম। তার মুখ বিষণ্ণ, তার চোখে নোনা জল ঝলমল করছিল। সেই দৃষ্টিতে সব কিছু হারানোর ভয় আমার চোখ ঝাপসা করে দিয়েছে। ততক্ষণে বাস চলে গেছে অনেক দূরে। বনের দৃষ্টিতে বাইরে গেছে শূন্য হৃদয় এবং যন্ত্রণার পাহাড় নিয়ে আমি শহরের রাস্তা পার হলাম।
রাত গভীর ছিল, শহর আলোকিত ছিল, বিশ্ববিদ্যালয়ের হলগুলো গুঞ্জন করছিল, ছাত্রছাত্রীরা উত্তেজনা আড্ডা দিচ্ছিল। এখানে না হলে বোঝা অসম্ভব যে বিশ্ববিদ্যালয়ের জীবন কতটা রঙিন আর আনন্দময়। আমি জানালার ধারে বসে ব্যস্ত শহরটা দেখছিলাম। তুমি একা বসে কি করছো? এই কবিতা, তুমি এসে 7 দিন হয়ে গেলে, ঠিকমতো খাচ্ছ, ঘুমাচ্ছ, আমাদের সাথে গল্পও করছো। কিছু একটা হয়েছে। আমি চিন্তাশীল ভঙ্গিতে উত্তর দিলাম, আচ্ছা তুমি প্রেমে পড়েছ? তুমি দেবদাসের মতো প্রশ্নের প্রতি উদাসীন। জোরে এই কথাগুলো বলে ইস হেসে উঠল। তানিমের ভালোবাসা আগ্নেয়গিরির লাভারের মতো বাইরে সুনামি ফেটে পড়ে। এই বলে আমি বাইরে চলে গেলাম। তামিম হতবাক দৃষ্টিকে তাকিয়ে গেল। 2 মাস হয়ে গেল আমার পরীক্ষা ঘনিয়েছিল। আমি আমার পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। এই 2 মাস ধরে আমি অরণ্যিতার কাছ থেকে 2টি চিঠি পেলাম। প্রতিটি চিঠি তার সেই যে পূর্ণাঙ্গ অক্ষর রেখেছিল, একগুচ্ছ নীল পদ্ম চাই। পরীক্ষা শুরু হয়ে গেছিল। মিছিল আর ধর্মঘটের কারণে পরীক্ষা কিছুদিনের জন্য স্থগিত করা হয়েছিল, তাই প্রায় 20 দিন সময় লেগেছিল। অরণ্যতার অতীতের কথাগুলি শুনে আমি তানিম হতবাক হয়ে গেলাম। আমি কি বলবো? আমি সেগুলো খুঁজে পেয়েছিলাম না। আমার অবস্থা দেখে তানিম জোরে জোরে হেসে উঠল। তারপর একজন অপরাধীর মতো সে বলল, আসলে আমি তোমার বইটি পড়তে নিয়ে গেছিলাম, তাতে চিঠিগুলো ছিল। ঠিক আছে, এখানে নীলপদ্ম কোথায় পাবো? তারপর আমি সারাদিন শহরে ঘুরে একগুচ্ছ নীলপদ্ম সংগ্রহ করলাম। সন্ধ্যা হয়ে গেল। আমি ফিরে এলাম হোস্টেলে। বাড়ি যাওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। ঘরে ঢুকলাম, ব্যাগটা খুলে দেখে নীলপদ্মটা বের করে শান্তভাবে তাকালাম। নীলপদ্মের মাঝে অরণ্যের হাসি মাখা মুখ দেখতে পেলাম। হঠাৎ মা তার দাঁত বের করে ঘরে ঢুকলেন। সুমার চোখে চোখ ফুটলো, মনে হচ্ছে সে অনেক কেঁদেছে। সুমা, কী হয়েছে? তোমার চোখ ফুলে গেছে? তাদের দুই চোখেই লবণাক্ত আর ঝলমল করছে কেন? মা তার শাড়ির হাতা দিয়ে চোখের জল মুছে বলল, ও কিছু না, সব ঠিক আছে। পরিবারের সদস্যরা জোর করে তাকে এক ব্রিটিশ ছেলের সাথে বিয়ে দিচ্ছিল, কিন্তু সে বিয়ে পছন্দ ছিল না। তাই বেচারা গত রাতে আত্মহত্যা করে মারা গেল। মায়ের কথা শুনে আমার মাথা থেকে আকাশ ভেঙে পড়ল। আমি আমার চোখ অন্ধকার দেখতে শুরু করলাম। পৃথিবীর সমস্ত আলো নিভে গেল। দুঃখের এক নীল পাহাড় এসে আমার হৃদয় গভীরে আঘাত করলো। আমার চোখ থেকে লবণাক্ত জল ঝরতে লাগলো। আমার বাচ্চা, তুমি কেন এমন করছো? আমি বলতে পারছিলাম না যে আমার বাঘের শক্তি চলে গেছে। আমি পাগলের মতো ঘর থেকে বেরিয়ে গেলাম। আমি দৌড়াতে শুরু করলাম। ভুলে গেলাম আমি কোথায় যাচ্ছি। আমি অরণ্যের জানা এক অগুচ্ছ নীলপদ্ম নিয়ে গেলাম। আমি অরণ্যের বাড়ি পেরিয়ে ডান দিকের এক পথ ধরে গেলাম। আমি নদীর তীরে পৌঁছে পাগলের মতো আমার অরণ্যকে খুঁজতে লাগলাম। হঠাৎ সে আমার নজরে পড়ল। আমি একটি নিম গাছের নিচে দূরে বসলাম। আমি দৌড়াতে থাকলাম এবং সাদা বালিতে পড়ে গেলাম। ব্যথায় লবণাক্ত জল আমার চোখ দিয়ে ঝরতে লাগলো। আমার অরণ্য আর নেই। আমি খুঁজতে থাকলাম। আমি আমার প্রিয়জনের মতো পাগলকে ডাকতে লাগলাম, দেখো দেখো, আমি তোমার জন্য নীলপদ্ম এনেছি, নিয়ে যেও না। আমার সাথে কথা বলো না। আমার সাথে এত অহংকার কেন করছো? আমি কাঁদতে লাগলাম। আকাশ বাতাস কাঁপিয়ে অরণ্য থেকে ডাকতে লাগলাম। আমি জ্ঞান হারিয়ে ফেললাম, কিন্তু অরণ্য আর নেই। সে আমাকে একা ফেলে চলে গেছে এমন একটা দেশে, সেখান থেকে আর কেউ ফিরবে না। হঠাৎ করে কোমল স্পর্শে আমি অনুভূতি করলাম আবার বাস্তবে ফিরে এলাম। অতীতের বেদনামূলক স্মৃতি থেকে আবার ফিরে তাকালাম এবং ফারিয়াকে সেখানে দাঁড়িয়ে দেখলাম। বৃষ্টি অনেক আগেই থেমে গেছে। পদদিকের পরিত্যক্ত সিঁড়ি থেকে আবার হাঁটতে শুরু করলাম। বাড়ি থেকে ফেরার পথে ফারিহা আমার বিবাহিত স্ত্রী অরণ্যাকে হারানোর যন্ত্রণা সহ্য না পেরে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। প্রায় অর্ধেক বছর ধরে আমি এই বাড়ি ছিলাম। আমার বাবা চলে গেছেন। আমার মা খুব ভেঙে পড়েছেন। তিনি শুধু সারাক্ষণ কাঁদতেন এবং শাড়িতে মুখ ঢাকতেন। কেন কাঁদছেন তা বোঝার মতো আমার কোনো বোধগম্য ছিল না। তারপর আমার দুশ্চিন্তার কারণে আমার মা অসুস্থ হয়ে পড়েন। কবির কাকু বলেন, এখন বিয়ে করো বাবা, সবাই তো একই কথা বলছে। অবশেষে কোনো উপায় না খুঁজে পেয়ে আমি ফারিয়াকে বিয়ে করলাম। ফারিয়া একজন দরিদ্র পরিবারের মেয়ে, কিন্তু সে খুবই মনোমুগ্ধকর ছিল। তার যত্ন ভালোবাসা আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম। আমি আমার স্বাভাবিক জীবন ফিরে পেয়েছি। আমি রাস্তার পাশে হাঁটছি। ফারিয়া এবং আমি দুজনে দেখা করার জন্য হাসলাম এবং সে চোখ দিয়ে বলল, তুমি কি দেখছো? আমি মাথা নাড়ালাম। আমি নড়াচড়া না করে উত্তর দিলাম, মেয়েটি আমার জীবনে উজ্জ্বল নক্ষত্রের মতো জেগে উঠেছে। জীবনের সমস্ত অন্ধকার দূর করে দিয়েছে। এই অদৃশ্য বন্ধন ছিন্ন করা যাবে না। এই বন্ধন আমাদের জীবনে 2 সন্ধ্যার আকাশের জলে পরিণত হয়েছিল।